স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি ফারহাদ তাসনিম। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে রাতভর রাজধানীতে দফায় দফায় মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির জোর দাবি জানানো হয়। এ ধরনের অপরাধ রুখতে লেজুর ভিত্তিক রাজনীতির অবসান চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এ হত্যাকাণ্ডের পেছনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে দায়ী করেছে ছাত্রদল। শুক্রবার দিবাগত রাত ২টা পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন স্লোগানে চাঁদাবাজি আর সন্ত্রাসের লাগাম টানার দাবি বিক্ষোভকারীদের কণ্ঠে। এ জাতীয় অপরাধ বন্ধে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অবসান চান শিক্ষার্থীরা। যদি কেউ মনে করেন চাঁদাবাজি করবেন, খুন করবেন এবং সেই আগের মতো লুটপাটের স্বর্গ বানাবেন, সাম্রাজ্য গড়ে তুলবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কিন্তু কোন দল যদি আবারও আওয়ামী লীগ হতে যায়, আবারও ছাত্রলীগের ভাষায় কথা বলে, আবারও চাঁদাবাজির ঘটনাগুলো ঘটায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই দল, সেই সংগঠনের কবর রচিত হবে ইনশাআল্লাহ। এর আগে শুক্রবার রাত 10টায় টিএসসিতে বিক্ষোভ করে নৃশংস এই হত্যার প্রতিবাদ জানায় ছাত্রদল। আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগেই এমন হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেন ঢাবি ছাত্রদল সভাপতি। প্রায় একই সময় বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় মিছিল নিয়ে মিটফোর্ডে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি জানান অপরাধীদের দ্রুত বিচারের। এদিন রাতে ইডেন মহিলা কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে শিক্ষার্থীরা। হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা। ডেঙ্গু এখন আর আগের মতো সহজভাবে মোকাবিলা করার অবস্থায় নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু সরকারি ব্যবস্থার উপর ভরসা না করে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। বৃষ্টি পরবর্তী জমে থাকা পানি এবং বাড়তি তাপমাত্রা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে, যা ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলছে। হাসপাতালগুলোতে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন প্রচুর মানুষ। আক্রান্ত হয়ে ভর্তিও হচ্ছেন অনেকে। কর্মচারী হাসপাতালে গেছি, ওখান থেকে ওনারাও কিছু করতে পারে নাই। তারপরে ওই সরকারি অ্যাম্বুলেন্স করে আমাকে এই ডিএনসিসিতে পাঠাইছে। প্রতি বছর আমাদের ওখানে পৌরসভা এলাকাগুলোতে মশা নিধনের জন্য করা হয়, কিন্তু এবছর ওই রকমের কোনো দায়িত্ব নিয়ে কেউই করতেছে না। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দাতা সংস্থাদের সহায়তায় ডেঙ্গু নিয়ে সৃষ্ট সংকট কাটানো গেছে। জানেন যে ডেঙ্গু পরীক্ষা করার জন্য আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা একদম মিনিমাম রেট নির্ধারণ করে দিয়েছি এবং আমাদের কাছে পর্যাপ্ত NS1 কিট সংরক্ষিত আছে। ডেঙ্গিতে মেনলি লাগে ফ্লুইড। হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু তথ্য আমার কাছে আছে, ফ্লুইডের অতটা শর্টেজ আমাদের কাছে নেই এবং আপকামিং ডেজের জন্য আমরা ফ্লুইড নিয়ে কাজ করে যাচ্ছি। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন ওই যে শুধু শহর কেন্দ্রিক চিন্তা ভাবনা করলেও হবে না। আমি তো মনে করি যে এটা একটা মহামারীর আকারে ধারণ করছে। সো দেয়ারফোর ভাবে মোকাবেলা করতে হয়, সেই মোকাবেলার আমাদের প্রস্তুতি এবং সেইভাবেই আমাদের অগ্রসর হইতে হবে। হটস্পট অ্যাটাক করে পরে আশেপাশের জায়গাগুলোতে মানে অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত 13,000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। উপহাস, বিদ্রূপ বা অবহেলা নয়, এসিসিতে অকৃতকার্যদের পাশে দাঁড়াতে হবে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের চাপ কমাতে না পারলে বাড়বে নানা জটিলতা। ঠেকানো যাবে না আত্মহননের মতো ঘটনা। আর ফেল করার শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যায় দ্রুত আবার পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষা বিশেষজ্ঞদের। জুলাই গণ অভ্যুত্থানের পর এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম ফল প্রকাশ হয় বৃহস্পতিবার। এতে এবার অকৃতকার্য 6,660,000 শিক্ষার্থী, যা গত 15 বছরের ইতিহাসে সর্বোচ্চ ফেলের রেকর্ড।
বিদ্যালয়গুলোতে যখন ভালো ফলাফলের উৎসব, তখন ফেল করা শিক্ষার্থীদের যেন খোঁজ নেয়ার সময় নেই কারোরই। উল্টো পরিবার, সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে বিদ্রূপ, উপহাস বা অবহেলা। ফল খারাপ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর উৎসাহ না পেয়ে অনেক শিক্ষার্থী ভেঙে পড়েন মানসিকভাবে। আত্মহননের পথও বেছে নেন কেউ কেউ। এবার এরই মধ্যে ঘটেছে এমন কয়েকটি ঘটনা। মানসিক রোগ বিশেষজ্ঞদের মতে এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারলে এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে না। আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে চাই যে এই একটা সুযোগ, কিন্তু এটা আমাদের জীবনের যে সম্পূর্ণ পথরেখা সেটারই প্রধান এবং হলো একমাত্র নির্ধারক না। এবং আমাদের সামনে কিন্তু আরও অনেক রকমের সুযোগ আসবে। কাজেই সেই সুযোগগুলোকে সে কাজে লাগানোর জন্য যে মানসিক শক্তি, সেই মানসিক শক্তি যাতে তাদের থাকে, আস্থা যাতে থাকে, সেটাতে আমাদের পরিবার এবং হলো আমাদের আশেপাশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন এবং সাথে হলো স্কুল, এদের সহযোগিতা প্রয়োজন। ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যার মাধ্যমে আবারও দ্রুততম সময়ে পরীক্ষা নেয়ার পরামর্শ শিক্ষা বিশেষজ্ঞদের। যাতে করে আবার খুব দ্রুততম সময়ের মধ্যে পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করে সম্পন্ন করতে পারে, এবং সেটি বাইরের দেশে কিন্তু ফ্লেক্সিবল একটা মডালিটি এক্সামিনেশন। আমাদের এখানে যেটা আছে এখন হাইলি সেন্ট্রালাইজড, বছরে একবারই হবে এবং ওটা ফিক্সড থাকবে, তারপর দ্বিতীয়বার তার কোনো সুযোগ নেই। সেই ব্যবস্থা থেকে পরিবর্তন করে আমাদের এখানে অ্যাটলিস্ট 3 মাস পরে আবার একটা রিমেডিয়াল অ্যাকশন নিয়ে এবং রিমেডিয়াল ব্যবস্থা নিয়ে তাদের জন্য 3 মাস আমরা একটা খুব কোয়ালিটি সম্পন্ন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করিয়ে আবার আমরা 3 মাসের মধ্যে তাদের জন্য দ্বিতীয় পরীক্ষার ব্যবস্থা করতে পারি, তাহলে যারা এটা দ্বিতীয় সুযোগটা যাতে পায়। এবং সব শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার সমান সুযোগ ও পরিবেশ নিশ্চিতের উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বৃষ্টি কমে আসায় ফেনী শহর থেকে নেমে গেছে পানি, পাশাপাশি নিম্নাঞ্চল থেকেও পানি নামছে ধীরে ধীরে। কিছু এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে লোকজন। ফেনীর 5 উপজেলায় 34,500 মানুষ এখনও বন্যায় আক্রান্ত। পানি নামা শুরু করলেও রয়ে গেছে ক্ষত। এলাকাবাসী বলছে ক্ষণিকের ত্রাণ নয়, তারা চান স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ। বৃষ্টি কমলেও সাতক্ষীরা শহরের পানি সরছে না। এছাড়া জেলার নিম্নাঞ্চলগুলোতে এখনও পানিবন্দী বহু মানুষ। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী বেলাল হোসাইন। বেলাল, কি পরিস্থিতি দেখছেন সাতক্ষীরায়? ভোগান্তি কমাতে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। ফারাহ, আসলে গতকাল পর্যন্ত আমরা জলাবদ্ধ এলাকার যে জলাবদ্ধতা কমানোর জন্য প্রশাসনের তেমন কোনো তৎপরতার খবর আমরা পাইনি। তবে গতকাল রাতে আমাদেরকে সাতক্ষীরা জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আমরা জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইতিমধ্যে যেসব এলাকার ড্রেন এবং ঘেরের বেড়িবাঁধ দিয়ে উঁচু করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই সব বেড়িবাঁধগুলো কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং 1 নম্বর ওয়ার্ড থেকে নাকি এই কার্যক্রম শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে। যদিও আমরা এখনও পানির সেই যে কমে যাওয়ার কোনো চিত্র আমাদের চোখে ধরা পড়েনি। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গা ঘুরেছি। আমরা একটি বাড়িতে এখন অবস্থান করছি। এই বাড়ির একেবারে ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে। কি ভোগান্তি নিয়ে এখানে এই বাড়িসহ আশেপাশের যত বাড়িঘর রয়েছে তারা এখানে বসবাস করছে, সেটা এই চিত্র দেখলে বোঝা যাবে যে আসলে মানুষের যে অবর্ণনীয় দুঃখ, অবর্ণনীয় যে কষ্ট এবং ভোগান্তি এই জলাবদ্ধতার কারণে, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। এবং আরেকটা সমস্যা যেটি রয়েছে সেটি হচ্ছে জলাবদ্ধতার কারণে কিন্তু সাপসহ বিষাক্ত প্রাণীর উৎপাত বেড়েছে। বিশেষ করে সাপের ছোট ছোট বাচ্চা মানুষের ঘরে উঠে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে এবং তাদের পায়েও জড়াচ্ছে বলে আমাদেরকে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে জেলা প্রশাসকের কথা অনুযায়ী আমরা মনে করছি যদি ওই পানি নিষ্কাশনের পথগুলো উন্মুক্ত হয় তাহলে হয়তোবা আগামী 2-3 দিনের মধ্যে পানি কমতে পারে। তবে যেসব এলাকায় পানি জমেছে সব জায়গা থেকে পানি কমার আশু সম্ভাবনা নাই, এরকমটা আসলে ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন। আর যেহেতু এবার অতি আগাম বৃষ্টিটা হয়েছে, মূলত এই ভোগান্তিতে তারা প্রতি বছর পড়েন শ্রাবণ এবং ভাদ্র মাসের দিকে, কিন্তু এবছর 2 মাস আগেই কিন্তু এই বৃষ্টির কারণে তারা এই ভোগান্তিতে পড়েছেন। তো পানি নেমে যাক এই প্রত্যাশা করছেন জনপ্রতিনিধি সহ এখানকার বাসিন্দারা। ফারা, এই ছিল সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, ধন্যবাদ। জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনারটি বিধ্বস্ত হয়েছিল।
প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি উড্ডয়নের 3 সেকেন্ড পরেই ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে বন্ধ হয়ে যায়। এতে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। ককপিট ভয়েস রেকর্ডারে একজন পাইলটকে অপর পাইলটকে কেন জ্বালানি বন্ধ করেছেন জিজ্ঞেস করতে শোনা যায়। জবাবে অপর পাইলট জ্বালানি বন্ধ না করার কথাও বলেছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক আসরে খেলা নিশ্চিত করে ইতিহাস গড়ল ইতালি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট তালিকার 2 থেকে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ইতালি। বাছাই পর্ব পেরিয়ে ইউরোপ থেকে বিশ্বকাপ খেলার সুযোগ ছিল 2টি দলের। 5 দলের লড়াইয়ের বিশ্বকাপের টিকিট পায় ইতালি ও নেদারল্যান্ডস। বিশ্বকাপে জায়গা নিশ্চিতের দৌড়ে জো বার্নসের দল হারিয়েছে স্কটল্যান্ড। নেট রান রেটে জার্সিকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট পায় ফুটবলের জন্য সুপরিচিত ইতালি। 1995 সালে আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়া দলটি গেল 1 দশকে ক্রিকেটে বেশ নিয়মিত। এবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে তারা।